এই অঞ্চলে তো প্রচুর জলপ্রপাত, সেই জলপ্রপাত পুরো জলে ভরা থাকে এবং সেই অসাধারণ রূপ দেখতেই আমাদের এবারে এই বর্ষাকালের সময়টি নির্বাচন করা। একদম স্বাদবিহীন, কিচ্ছু কিচ্ছু ভালো ছিল না, কোনো স্পাইস ছিল না, মানে একদম মন মেজাজ খারাপ করা ব্রেকফাস্ট। তা খেয়ে আমরা এখন বেরোবো। এইটাকে এখানে বললো আলু মন্ডা। অসাধারণ, দারুণ অভিজ্ঞতা হলো। আমাদের অনেকেই বলেছিলেন যে বর্ষার সময় রাঁচি ঘুরে আসতে। কেমন লাগছে বল? ভীষণ ভালো লাগছে, কি সুন্দর সিনারি। আজকে 18ই জুলাই 2025 হাওড়া স্টেশন থেকে আমরা শুরু করছি আমাদের আরেকটি নতুন ভ্রমণ সিরিজ। এবারে আমরা যাচ্ছি রাঁচি, নেতারহাট এবং পত্রাতু এই অঞ্চলে, অর্থাৎ পাহাড়, নদী এবং জলপ্রপাতের দেশের। রায়ের এবার আর দার্জিলিং হলো না, সময় একদম কম, তো আমরা বললাম এবার জলপ্রপাত দেখে আসি। মেঘালয় তো ওর যাওয়া হয়নি, এখানে দারুণ জলপ্রপাত পাবো আশা করছি, কারণ বর্ষার পর। আর আমাদের অনেক সাবস্ক্রাইবারও বলেছেন যে রাঁচি ঘুরে আসুন বর্ষাতে। চল গিয়ে দেখবি কেমন লাগে। লেটস সি আমার দার্জিলিং না যাওয়ার দুঃখ মেটা কিনা। এখান থেকে আজকে রাত্রি 9:10 ক্রিয়াযোগ এক্সপ্রেসে রওনা হয়ে আগামীকাল ভোর 5:40 আমাদের রাঁচি স্টেশনে পৌঁছানোর কথা। আজকে রাতের ভিডিও আর করছি না, আগামীকাল সকালে গিয়ে রাঁচি স্টেশনে পৌঁছিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা এসে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি। এখানে আমাদের 5:40 পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছলাম 6:12, অর্থাৎ প্রায় আধ ঘন্টা মতন লেটের। এখন আমরা এখান থেকে হোটেল যাব। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। রাঁচির 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা এসকালেটর দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন, এখানে এসকালেটর রয়েছে। আর এসকালেটর দিয়ে বেরিয়েই আপনারা বাঁ দিকে পাবেন অটো স্ট্যান্ড। আমাদের গাড়ি বলা রয়েছে, আমরা এই ডান দিকে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আসছে তার জন্য ওয়েট করছি। আমরা এই ট্রিপের জন্য একটি গাড়ি বুক করে নিয়েছি, আর আমি জেটিডিসির হোটেল বুক করেছি রাঁচিতে। জেটিডিসির হোটেলের নাম হচ্ছে বিরসা বিহার। এই স্টেশনের থেকে মোটামুটি 1 কিলোমিটার মতন ডিস্টেন্স, কাছেই পড়ে। এবং আপনারা এই যাওয়ার পথে স্টেশনের বাইরেই অনেক হোটেল পাবেন, প্রচুর হোটেল রয়েছে রাঁচিতে। তাছাড়া বিভিন্ন হোটেল বুকিং অ্যাপ থেকেও বুকিং করতে পারেন। আমার কাছে বিরসা বিহার ভালো লেগেছে, আমি গিয়ে হোটেল আপনাদের দেখাই, তারপরে তার রেট ইত্যাদি সেগুলো সব বলছি। হোটেলটি খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা থেকে। আমরা তো স্টেশনে নামলাম প্রায় 6:30টার সময়, স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপরে চাটা খেয়ে 7টা নাগাদ এখানে এসেছি। এখনও পর্যন্ত আমাদের চেক ইন হয়নি, একটু বসতে হবে বলল। দেখা যাক যে কতক্ষণ বসতে হয়, কটার সময় আমরা রুম পাই।
আর আপনারা খেয়াল রাখবেন এখানে চেক ইন টাইম দুপুর 12টা থেকে আর চেক আউট টাইম সকাল 11টায়। তো আমাদের ওনারা রুম খালি ছিল, বললেন আমরা ক্লিন করে নিই, ক্লিন করে নিয়ে তারপরে দিচ্ছি। তো এখন 8টা বাজে, আমরা এখন রুমে চেক ইন করছি। এই যে আমাদের রুম, ববুরা আগেই রুমে ঢুকে পড়েছে। এটা সুইট রুম, এইদিকে বসার জায়গা রয়েছে, সোফা রয়েছে, এইখানে একটি মিনি ফ্রিজ, টিভি, দুদিকে দুটি জানলা, আর এইদিকে বেড, এখানে একটি ওয়ার্কিং ডেস্ক, এখানে কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল আর জলের জাগ, গ্লাস আর আদার্স যা যা থাকে উইথ এসি, এখানে টাওয়েল। আর এইদিকে রয়েছে লাগেজ কাম ড্রেসিং রুম, এইখানে ওয়ার্ড্রপ, এইদিকে ড্রেসিং টেবিল, আর এই হলো বাথরুম। শাওয়ার, গিজার সবই রয়েছে। আর এই যে রুমটি, এই রুমটি হচ্ছে 3,500 টাকা। আর এক্সট্রা পার্সনের জন্য এখানে লাগে 500 টাকা করে, অর্থাৎ আমাদের লেগেছে 4,000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। স্নান করে নিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট করতে করতে আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই ঝাড়খণ্ড ট্যুরিজমের সমস্ত হোটেলের বুকিংই কিন্তু অনলাইনে হয়। আমি অনলাইন বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমিও অনলাইনে বুকিং করেছিলাম, কিন্তু এখানে আমি অনলাইনে 2,000 টাকার যে রুম, সেই রুমটি বুকিং করেছিলাম। এখানে এসে দেখলাম সেই রুমটি এত ছোট, আমাদের 3 জনের পক্ষে অসুবিধা। তার জন্য আমি আবার রুম চেঞ্জ করে আপনাদের যে রুমটি দেখালাম সেই রুমটি নিয়েছি। তো আপনারা এখানে 3টি ক্যাটাগরির রুম রয়েছে, 2,000, 2,500, 3,500। আপনারা আপনাদের পছন্দ অনুসারে সেই রুম নিতেই পারেন। আর ব্রেকফাস্টে আমরা 3 জনেই নিয়েছি লুচি আর আলুর তরকারি। এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা সেজেগুজে তৈরি। আর কেমন ব্রেকফাস্ট করেছিস রাই বল? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো কমপ্লিমেন্টারির মতনই বানিয়েছে, একদম স্বাদবিহীন, কিচ্ছু ভালো ছিল না, কোনো স্পাইস ছিল না, মানে একদম মন মেজাজ খারাপ করা ব্রেকফাস্ট। তা খেয়ে আমরা এখন বেরোবো। রাঁচি, নেতারহাট, পত্রাতু, বেতলা এই জায়গাগুলির তো একটা আলাদা মাধুর্য আছেই, কিন্তু বর্ষাকালে এই অঞ্চল হয়ে ওঠে অনবদ্য। জঙ্গল তখন ঘন সবুজ, আর এখানকার যে পাহাড়ি নদী, সেই নদীতে বিভিন্ন যে জলপ্রপাতগুলি, এই অঞ্চলে তো প্রচুর জলপ্রপাত, সেই জলপ্রপাত পুরো জলে ভরা থাকে। এবং সেই অসাধারণ রূপ দেখতেই আমাদের এবারে এই বর্ষাকালের সময়টি নির্বাচন করা। এই সময়ে আমরা যে এসেছি, আমাদের মেইন ট্যুর প্ল্যানটিতে রয়েছে এখানে আমরা রাঁচি এবং রাঁচির পার্শ্ববর্তী অঞ্চলগুলি ঘুরব, তার সাথে নেতারহাট এবং তারপরে পত্রাতু। আমরা বেতলা এবার যাচ্ছি না, কেননা এই সময় বেতলা গিয়ে লাভও নেই, বেতলা বন্ধ থাকে। তা এই যে টোটাল ট্রিপটা আমরা করছি, আমাদের আজকে হচ্ছে 19 তারিখ, 19শে জুলাই। আমরা ব্যাক করব এখান থেকে 23 জুলাই। আর এই যে আমাদের আইটিনারি আপনাদের কাছে বললাম, এই আইটিনারির জন্য আমরা একটি গাড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই গাড়িটি আর্টিগা গাড়ি, এবং ওর নাম হচ্ছে কৃষ্ণা খালকো। আমাদের এই টোটাল ট্রিপের জন্য নিচ্ছেন 2800 টাকা করে। মোটামুটি এই ভাড়াটা মানে পার ডে হিসাবে মোটামুটি এই ভাড়াটা 2,500 থেকে 3,000 টাকা এর মধ্যে ওঠানামা করে সিজন ওয়াইজ। আপনারা যখন কন্ট্যাক্ট করবেন, যদি করেন, তাহলে অবশ্যই তার সাথে একটু বার্গেনিংও করবেন, এবং আমি ওর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই টোটাল ট্রিপ আমাদের মোটামুটি 900 কিলোমিটার, আর যদি এর সাথে বেতলা যোগ হয় তাহলে
1050 কিলোমিটার মতন হবে। রাঁচি কেন্দ্রিক যে সাইট সিইংগুলো সেগুলি রাঁচির দুটো দিকে হয়। রাঁচির থেকে উত্তর দিকে হচ্ছে ধানবাদ, সেই সাইডে হচ্ছে হুড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস এইগুলি। আর দক্ষিণ দিকে অর্থাৎ জামশেদপুর সাইডে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে গিয়ে এই সান টেম্পল, তারপরে জগন্নাথ টেম্পল, দশম ফলস এই সাইট সিইংগুলো পড়ে। এখন আমরা এসে যে জায়গাটিতে পৌঁছালাম এই জায়গাটির নাম হলো বুন্ডু। এই বুন্ডু অঞ্চলটি বিখ্যাত হচ্ছে এখানকার সূর্য মন্দিরের জন্য। একটি বিশাল আকারের সূর্য মন্দির এবং তার সামনে 7টি ঘোড়া রয়েছে। একটি হিলটপের উপরে এই মন্দিরটি অবস্থিত এবং এই সামান্য কিছু সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এই যে মন্দির, সামনে 7টি ঘোড়া। 1991 সালে বাসুদেবানন্দ সরস্বতী মহারাজ তিনি এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং 1994 সালে এই মন্দিরটি উদ্বোধন করেন শ্রী বামদেব স্বামী মহারাজ। এটা একটা পাহাড়ের উপরে মন্দিরটা। মন্দিরের বাইরে থেকেই মন্দিরের ছবি নেওয়া যাবে, মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। মন্দিরের ভেতরটি খুব সুন্দর, আর মন্দিরের ভেতরে রয়েছে সূর্যদেবের একটি মূর্তি। আর এখানে মন্দির পরিচালনা করেন যে ট্রাস্ট, তাদের তত্ত্বাবধানে একটি আবাসিক স্কুলও রয়েছে। রাঁচির মেইন শহর থেকে এই সূর্য মন্দিরের দূরত্ব 40 কিলোমিটার মতন। আমি জায়গাটির নাম বললাম বুন্দু। আর এখান থেকে দশম ফলসের দূরত্ব ওই 15-16 কিলোমিটার মতন। আর এই রিজিয়নের মধ্যে এই রাঁচি মালভূমি অঞ্চলটি হচ্ছে সবথেকে উঁচু জায়গা। আচ্ছা, এই রাঁচি তো বোধহয় ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে না? হ্যাঁ, টেবিল টপ আর কি, এটা দেখতে একদম টেবিল টপের মতো। হ্যাঁ, প্লেটো রিজিয়ন টেবিল টপের মতো হবে। তো তার থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু হচ্ছে যে ছোটনাগপুর আমাদের দেশের সবচেয়ে মিনারেল রিচ এরিয়া। কপার, ম্যাঙ্গানিজ, কোল, এর সব কিছুর প্রোডাকশন, আয়রন, ইয়েস, এই সব কিছুর প্রোডাকশন ছোটনাগপুরের সবচেয়ে বেশি। অ্যান্ড ছোটনাগপুর প্লেটো ইজ রেসপন্সিবল ফর 1/3 অফ দ্য কান্ট্রিজ ইলেকট্রিসিটি। তো সেটা একটা বিশাল ব্যাপার, কিন্তু এটার একটা খুব বাজে প্রভাব কিন্তু ছোটনাগপুরের ইন্ডিজিনাস কমিউনিটিদের উপর পড়ে। যেহেতু এত মাইনিং হয় এই রিজিয়নটায়, এখান দিয়ে যে নদীগুলো বয়ে যায়, সুবর্ণরেখা, কোয়েল নদী, এরা খুব হেভিলি পলিউটেড নদী। আর এর আশেপাশে যে গ্রামগুলো আছে ওইখানের মানুষদের উপর কিন্তু এটার একটা বংশানুক্রমিকভাবে একটা প্রভাব পড়ছে ওদের হেলথের উপর। আর অনেক অনেক ট্রাইবস, অনেক ভিলেজেস একদম ডিসপ্লেসই হয়ে গেছে নিজেদের অরিজিনাল ল্যান্ড থেকে এই মাইনিংয়ের জন্য। তো এইটা একটা দুঃখের ব্যাপার যে এরকম একটা মিনারেল রিচ এরিয়া, এরকম একটা সমৃদ্ধ জায়গা, কিন্তু যারা গরিব মানুষ তাদের উপর এটার প্রভাব সবচেয়ে বাজেভাবে পড়ে। करेगा, इधर का आदमी थोड़ी मदद करेगा, नहीं करते हैं। हाँ। अपना सोच करो। देखो नहीं देखने के ऐसे बच्चा ढो ढो के मतलब दूर से पानी लाना पड़ता है, और ऐसे भी करते हैं। बच्चा कहाँ, ये देखिए तो ढो ढो के दूर से पीने के लिए पानी भी आती है। के पास ज़्यादातर घरों में साइकिल ही होता है। একজন ভদ্রমহিলার সাথে কথা বললাম মুন্ডা জাতির, তো তার থেকে অনেক কিছু জানতে পারলাম। মানে তাকে জিজ্ঞেস করলাম মহিলাদের কাজ কি হয়, একটা মুন্ডা সোসাইটিতে মহিলাদের কাজ কি হয়। দেখলাম আমরা যেটাতে আকাশতাম তার থেকে অনেক বেশি কাজ এদের, যেটাকে বলে ডাবল লেবার করতে হয়। কারণ ধান খেতে কাজ করা থেকে শুরু করে, রাইস মিলে কাজ করা থেকে শুরু করে, সে জঙ্গলে গিয়ে কাঠ আনা, সব কিছুই মহিলাদের করতে হয়। তার উপরে
তো বাড়ির কাজ আছেই, বাচ্চা সামলানো থেকে শুরু করে সব কিছুই মহিলাদের করতে হয়। आप लोग जैसे शहर में आदमी मदद नहीं करते हैं इधर के। আচ্ছা। और बाल भी चरा, बच्चा भी ढो, सब कुछ करो, हाँ, लेडीज ही करना पड़ता है। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা বললো যে যখন কোনো পুজো আচ্ছা হয়, যেটা ওদের তো সারনা ফেথ, তো ওদের যখন পুজো আচ্ছা হয় তখন কিন্তু কোনো মহিলার অ্যাক্সেস থাকে না সেখানে, কোনো মানে ওখানে ওই পুরো এরিয়াটাতেই এন্ট্রিরই কোনো অ্যাক্সেস নেই। আর সেই সময়গুলোতে কিন্তু মানে ওখানে কোনো মহিলারা রান্নাও করতে পারে না, কিছুই না, ছেলেদেরই সব করতে হয়। এটা একটা সত্যি দুঃখের ব্যাপার যে আমরা যে রাজ্য থেকে এত বেনিফিট পাই ইন টার্মস অফ ইলেকট্রিসিটি, ইন টার্মস অফ এনার্জি, সেই রাজ্যের মানুষরা কেমনভাবে থাকছে এটা নিয়ে আমরা তো আর ভাবি না। এটাই নর্মাল, এটাই আরবান সোসাইটিতে আমরা সবাই, আর আমি 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 এক্সেমটেড না ফ্রম দিস, আমিও তাই, আমরা সবাই তাই। আর আমি যখন জিজ্ঞেস করলাম গভর্নমেন্টের ব্যাপারে, বলছে মিউনিসিপ্যালিটির গাড়িও আসে না ওয়েস্ট নেওয়ার জন্য, ওরা এখানেই জ্বালিয়ে দেয় ওয়েস্ট, ওদেরই নিজেদের সলিউশন বার করতে হয় নিজেদের প্রবলেমের। তো নাথিং, আই থিঙ্ক ইট জাস্ট গিভস আস আ লিটল বিট অফ পার্সপেক্টিভ অ্যাবাউট আওয়ার লাইফস, এই আর কি। वांगी देवी। ওয়াঙ্গি দেবী, ওকে। এই দশম ফলসের এখানে গাড়ির এন্ট্রির জন্য লাগবে 50 টাকা, তবে এগুলো কিন্তু সবই এই গাড়ির যে পার ডে রেট তার সাথেই ইনক্লুডেড। এইখানে বেশি যেতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে মোটামুটি প্রায় সমস্ত বয়সের মানুষই যেতে পারেন এবং ওপর থেকেই খুব সুন্দর দেখা যায় দশম ওয়াটারফলস। এইখানে কাঞ্চি নদী এসে 10টি ধারায় বিভক্ত হয়ে জলপ্রপাতের আকারে নিচে পড়ছে এবং সেই কারণেই এর নাম দশম ওয়াটারফলস। নিচে এই নদী সুবর্ণরেখা নদীর সাথে মিলিত হচ্ছে। এখানে সিঁড়ি করা রয়েছে, আপনি চাইলে সিঁড়ি দিয়ে নিচেও নেমে যেতে পারেন, না হলে ওপরে এখানে যে ভিউ পয়েন্টগুলি রয়েছে সেখান থেকেও জলপ্রপাতের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা এখন একটু নিচের দিকে নেমে যাচ্ছি। অসাধারণ, দারুণ অভিজ্ঞতা হলো। আমাদের অনেকেই বলেছিলেন যে বর্ষার সময় রাঁচি ঘুরে আসতে, সত্যিই তাই, অসাধারণ জলপ্রপাত এখন। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায়, কিন্তু এখন এই বর্ষাকালে তালা দিয়ে রেখেছে, এখন আর এই গেট পার করে ওই দিকটাতে যাওয়া যাবে না। এই দশম ফলসের এখানে এরা এই আলুর বড়া আর চা খেলো, আমিও খেলাম। কি দেখছি সবাই নিচ্ছে আলুর বড়া, আমিও নিয়ে বসলাম, কিন্তু ভেতরটা কেমন মনে হচ্ছে আমার কাছাকাছি, একটু ভাজা হয় না ভালো হতো। এইটাকে এখানে বললো আলু মন্ডা। ভেতরে আলু ছাড়া আর কিছু নেই, আলু আর বেসন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন বলুন? বারুইপুর থেকে। আচ্ছা আচ্ছা, নাম বলুন আপনাদের। আমার নাম রাজীব কুমার মন্ডল, ছেলে আর্য আর মিসেস অর্পিতা। আচ্ছা, হ্যাঁ আমরা আপনার মানে ভীষণ ভালো সাবস্ক্রাইবার, ভীষণ ভালো না মানে ভীষণ ভালো, অবশ্যই প্রত্যেকেই ভীষণ ভ্যালুয়েবল। আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন? ভীষণ দেখি। গুজরাটটা তো আগে আমরা দেখেও এসেছি অনেক বছর আগে, কিন্তু আবার ডাবল করে আপনারটা দেখেছি, উনি আবার যাব দেখে ভালো। Thank you. মধ্যপ্রদেশটা আরো ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘুরুন, ভালো করে ঘুরুন, আবার দেখা হবে। আমরা এখন এসে পৌঁছলাম ধুরবা ড্যাম বা হাতিয়াবাদে। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি হলো রিজার্ভার। মূল যে ড্যামটি, সেই ড্যামটি রয়েছে ওই পাশটাতে। আমরা ড্যামের উপর দিয়ে যাব। এই ড্যামটি সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ অসামান্য। বিশেষ করে এই জায়গাটিতে সূর্যাস্তের সময় আসবেন, অসম্ভব সুন্দর লাগবে। এই যে ধুরবা ড্যাম, এটি হাতিয়া ড্যাম নামেও পরিচিত। এটি 1963 সালে রাশিয়া সরকারের সহযোগিতায় এখানকার যে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড, সেখানে জল সরবরাহের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাঁচি শহর এবং রাঁচির সংলগ্ন যে কৃষিক্ষেত্র, সেখানে এই ড্যাম থেকে প্রতিদিন প্রায় 9.5 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয়। দারুণ লাগছে না? ভীষণ সুন্দর, কত রকমের ছবি তুললাম। সেলফি তুলছে এখানে এসে আবার। এই গোল্ডেন আওয়ার সেলফিস। প্রচুর মানুষ এখানে বিকেলবেলায় বেড়াতে আসেন। অপূর্ব সুন্দর লাগে এখান থেকে সূর্যাস্ত। এখন সূর্যাস্ত হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখব। আমরা যখন এসেছিলাম আরো মেঘ ছিল, এখন আস্তে আস্তে কাটছে, কিন্তু এখন মনে হচ্ছে মেঘের মধ্যে সূর্যটা ঢুকে যাচ্ছে। চলো। পুরোটা দেখবে না? এ বাবা, ও তো চলে যাচ্ছে, মেঘের তলায় চলে যাচ্ছে। তাহলে আর কি হবে? কেমন লাগছে বল? ভীষণ ভালো লাগছে, কি সুন্দর সিনারি। এটা রাঁচি স্টেডিয়াম, আর এখানে MS ধোনি প্যাভিলিয়ন দেখা যাচ্ছে। এইদিকে ঝাড়খণ্ডের হাইকোর্ট। এই যে দূরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা ভবন। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। আর এই যে রায় একটু হতাশ হয়ে পড়েছে না, ওর যে নীতিকথা যে এভরি হিউম্যান বিইং শুড ইট গুড ফুড, সেই গুড ফুড এখনো পর্যন্ত রাঁচিতে এসে সেই রকম ভাবে পাইনি। আমরা এর পরে যাব কোনো একটা জায়গায় বেশ ভালো খাওয়া দাওয়া করতে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আমরা এসে পৌঁছালাম রাঁচির জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির শুধু পুরীতে নেই, সব জায়গায় আছে। ভেতরে কাঠের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, সামনে গরুর স্তম্ভ রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ।
আজকে প্রথম দিন আমরা রাঁচিতে যে রেস্টুরেন্টে এসেছি, এই জায়গাটি হলো কাটাটলি চৌকে। এইখানে দ্য কোরাল গ্র্যান্ড বলে একটি হোটেল আছে, তার রুফটপে এই রেস্টুরেন্ট দ্য রিপস। আমরা স্টার্টারে তন্দুরি চিকেন নিয়েছি। ভালো বানিয়েছেন এনারাই। এই চাটনিটা বেশ ঝাল ঝাল ভালো লাগছে। বাবায়ের অসুবিধা হবে? অসুবিধা হওয়ার মতো ঝাল। চিকেন খুব জুসি, আর যে সাথে যে চাটনিটা দিয়েছে সুন্দর লাগছে চাটনিটার সাথে। দেখো বাবার ঝাল লাগে কিনা, নিয়ে দেখো চাটনিটা। আমার আর চাটনি ট্রাই করার দরকার নেই, স্টার্টারেই আমি চোখের জল ফেলতে চাই না। একটু একটু ঝাল শুনেছি, তাতেই আমি ঠিক করেছি আমি এমনিই খাবো, চাটনির দরকার নেই। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি মুরগ মুসাল্লাম আর চিকেন টিক্কা মশালার সঙ্গে বাটার নান। এখানে তো আর বিশেষ কোনো খাবার নেই রাঁচিতে। এবার কথা হচ্ছে স্বাদ ঠিকই আছে, আর সে তেমনভাবে কোনো কমপ্লেন্টস নেই। চিকেনের পিসও খুব ভালো, কিন্তু দুটো প্রায় একই রকম খেতে। আমাকে যদি কেউ এসে বলে না দিয়ে যায় যে এইটা মুরগ মশাল্লাম আর এইটা চিকেন টিক্কা, আমি বুঝতে পারতাম না। সেদিনকে আমি দেখছিলাম রেস্টুরেন্টে কিভাবে গ্রেভি তৈরি করে। আমার এই খাবারটা খেয়ে তাই মনে হচ্ছে যে একটাই গ্রেভি তৈরি করে রেখেছে, কোনোটার মধ্যে ক্যাশিউ নাট দিচ্ছে, কোনোটার মধ্যে একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছে, একদম তাই। আমাদের যিনি সার্ভ করলেন তাকে আমরা অনেকবার জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো হবে, উনি জোর দিয়ে বললেন মুরগ মুসাল্লাম নিন, আর তার সঙ্গে এই টিক্কা মশালাটা ভালো। দুটোই যে একই রকম স্বাদ, সেটা যদি আগে জানতাম তাহলে কখনোই এটা করতাম না। আর প্রচণ্ড হেভি, অসম্ভব ফুড কালারিং, একদম অরেঞ্জ অরেঞ্জ খাবার। আর ভীষণই রিচ, যেটা ভালো লাগে না অবভিয়াসলি খেতে। অসম্ভব তেল, তো খেতে তো ভালো হয় এত তেল এত পেঁয়াজ দিয়ে রান্না করলে, কিন্তু যেটা হয় খাবারের মধ্যে কোনো সাটেলটি, কোনো ডেলিকেসি কিছুই নেই। ঠিক আছে, চলে যাওয়ার মতো। আর রায় যেটা বললো তার সঙ্গে তো আমি 100% একমত। মানে এত রিচ খাবার খেয়ে মনের শান্তি হয় না, এই আর কি। এই যে এটা কিন্তু নলেন গুড়ের আইসক্রিম নয়, এটা কিন্তু চকলেট আইসক্রিম, তারপরেও খাচ্ছে। আসলে তা না, মানে চিকেনের দুটো আইটেম খেয়ে এত সেই। মনটা খারাপ হয়ে গেছে। তার জন্য যেরকম আইসক্রিম পেলাম নলেন গুড় ছাড়াও সেটা খেলাম, হ্যাঁ, এটা খেলাম। প্রমাণিত। হ্যাঁ, কারণ মিষ্টি খেলে তো ডোপামাইন বুস্ট হয়, ওই জন্য একটু আইসক্রিম নিয়েছি, সেটা আবার দেখাচ্ছে আপনাদের, দেখুন। আর রাই এদিকে কি নিয়েছি সেটা শেক। আর এই ছিল আমাদের রাঁচিতে প্রথম দিনের বেড়ানোর ভিডিও। এর পরের পর্বের ভিডিও নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। আর আমাদের আজকের এই রাঁচি বেড়ানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।